নমস্কার বন্ধুরা, আমি মানিক তোমাদেরকে পুনরায় আমার চ্যানেল লিটারেচার স্টাডি হোমে স্বাগত জানাই। আমার আজকে আলোচ্য বিষয় আবার একটি ওয়ার্ল্ড ক্লাসিক, যার নাম দ্য লাইফ অফ গ্যালিলিও। এটি গ্যালিলিও নামেও পরিচিত। এটি 1943 সালে প্রকাশিত হয়। এটি লিখেছেন এক অনবদ্য একজন লেখক, যিনি নাট্য বা নাটক জগতের এক নতুন সংস্কার বলতে পারি, এবং যিনি আধুনিক যুগে তার নাটকে তার ছাপ রেখে গেছেন। তিনি হচ্ছেন বার্টল্ট ব্রেক্ট। ওকে, এই নাটকটি অর্থাৎ এই দ্য লাইফ অফ গ্যালিলিও, ব্রেক্ট এর নিজেরই লেখা একটা জার্মান ভাষায় লেখা, যার নাম হচ্ছে লিভেন ডিস গ্যালিলি, সেটা থেকে অনুবাদ করেছেন। ব্রেক্ট নাটকটি লিখেছেন প্রায় 1938 সাল নাগাদ। আর এই নাটকে ইনসিডেন্টাল মিউজিক বা ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছিলেন হান্স এইসলার। এই নাটকে আমরা দেখব সুনামধন্য অ্যাস্ট্রোনমার এবং ফিজিসিস্ট বা পদার্থবিদ গ্যালিলিও গ্যালিলিকে তার জীবনের শেষ ভাগের পর্যায়ের বিবরণ পাবো এখানে, এবং তার দীর্ঘ লড়াই, কীভাবে কোপারনিকাসের থিওরিটাকে প্রমাণ করা, তাছাড়া ধর্ম নিয়ে ক্যাথলিক চার্চের বিরুদ্ধে যাওয়া, এছাড়া অনেক কিছু। নাটকটি অনেকে এটাকে হিস্টোরিক্যাল প্লে বা ঐতিহাসিক নাটক বলেছে। ঐতিহাসিক নাটক নিশ্চয়ই আপনাদের জানা, অর্থাৎ যে নাটকে কোনো অতীতে থাকা ঘটনা বা অতীতের কোনো বিশেষ ব্যক্তির জীবনকে ভিত্তি করে লেখা হয়। ঐতিহাসিক নাটকে আমরা আরও লক্ষ্য করে থাকি নাট্যকাররা ওই অতীত সময়কার পোশাক আশাকের ধরন, চরিত্র এবং তাদের কথাবার্তার ধরন একই রকম রেখে থাকে তাদের নাটকে। আমরা এই নাটকেও এই চরিত্রগত বৈশিষ্ট্যগুলি পাব। এছাড়া এই নাটকটিতে আমরা ব্রেক্টের অন্যান্য নাটকের মতো এপিক থিয়েটারের ভূমিকা বা বৈশিষ্ট্য লক্ষ্য করব। আমি এর আগেও আলোচনা করেছি ব্রেক্টের এপিক থিয়েটার এবং অ্যালিয়েনেশন ইফেক্ট সম্পর্কে, তাই পুনরায় আমি আর আলোচনা করব না এই লেকচারে। তাই ব্রেক্ট অর্থাৎ বার্টল্ট ব্রেক্টের সম্পর্কে বা তার নাটক সংক্রান্ত তথ্য জানতে তোমরা গুড ওমেন অফ সেজওয়ান আমার এই নাটকের উপর তৈরি একটা লেকচার রয়েছে, সেটা দেখে নেবে। আর লেকচারটির বিশেষ করে ইন্ট্রোডাক্টরি পার্টটা দেখলেই আপনাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাই আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, যাতে এখান থেকে ক্লিক করলে আপনারা ডাইরেক্ট চলে যান। ওকে, এবারে আমরা একটু এই নাটকের কিছু চরিত্র, ইন্টারেস্টিং চরিত্র রয়েছে বা বিশেষ মেজর চরিত্রগুলি আমরা এখানে আলোচনা করি। নাটকের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে গ্যালিলিও গ্যালিলি, অর্থাৎ তিনি তো তার আগে আমি অলরেডি বলে দিয়েছি তিনি হচ্ছে একজন অ্যাস্ট্রোনমার, তিনি একজন ফিজিসিস্ট, সায়েন্টিস্ট, কী বলবো, তার সাথে তুলনাই হয় না। এবারে আমরা তার জীবনের কিছু অংশ দেখব, বিশেষ করে তার জীবনের শেষ অর্ধের অংশ, এবং কিভাবে তাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কিভাবে চার্চের বিরুদ্ধে তাকে অনেক অভিজ্ঞতার শিকার হতে হচ্ছে। তারপরে রয়েছে তার কন্যা, অর্থাৎ গ্যালিলিও গ্যালিলি মেয়ে ভার্জিনিয়া গ্যালিলি। তিনি খুব বিশ্বস্ত, বাবাকে খুব আদর করেন, ভালোবাসেন, তাছাড়া ক্যাথলিক চার্চের কিন্তু খুব বিশ্বাসী। এরপরের চরিত্র হচ্ছে লুডোভিকো মার্সেল। এই লুডোভিকো মার্সেলের সাথে ভার্জিনিয়া গ্যালিলিওর একটা সম্পর্ক, একটা মধুর সম্পর্ক রয়েছে। এই লুডোভিকো একজন ইতালিয়ান নোবেলম্যান, এবং ইনি কিন্তু ক্যাথলিক চার্চের একজন গোড়া বিশ্বাসী। এরপরের চরিত্র অ্যান্ড্রিয়া সার্টি। অ্যান্ড্রিয়া সার্টি গ্যালিলিও গ্যালিলির বাড়িতে থাকা ভৃত্য বা মেড বলতে পারি, মিসেস সার্টি এর পুত্র, এবং তিনি আমি বলতে পারি যেটা গ্যালিলিওর একজন স্টুডেন্ট, যিনি অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করছেন, এবং গ্যালিলিওর একজন জীবন সঙ্গী বলতে পারি, যাকে সাহায্য করে গেলেছেন তার জীবনের শেষ অবধি, যার পাশে থেকেছেন এই অ্যান্ড্রিয়া সার্টি। এরপরের চরিত্র হচ্ছে ফেডারজনি। ফেডারজনি হচ্ছে গ্যালিলিওর আরও একজন স্টুডেন্ট, অ্যাস্ট্রোনমি স্টুডেন্ট। এবং তারপরে রয়েছে সাগ্রেডো। সাগ্রেডো হচ্ছে একজন সহকারী এবং বিশেষ করে গ্যালিলিওর একজন অ্যাস্ট্রোনমি স্টুডেন্ট। তারপরে রয়েছে ফুলগাঞ্জিও। এই ফুলগাঞ্জিও কিন্তু আমরা এই নামে পাবো না নাটকে, তাকে আমরা লিটল মঙ্ক নামে জানবো। ইনি একটু দম্ভিক কাইন্ডের একজন চরিত্র, যার সাথে গ্যালিলিওর মতবাদ হবে এবং মতবিরোধ হবে রাদার, এবং অবশেষে আমরা দেখব কীভাবে তিনিও গ্যালিলিওর সাথে শিক্ষায় রত। এই হচ্ছে মোটামুটি মেজর কয়েকটি চরিত্র, আর বাকি চরিত্রগুলি আমরা উপন্যাস বলছি নাটকের আলোচনার মধ্যে রত। এবারে নাটকের সামারি। নাটকটিতে মোট 14টি সিন রয়েছে। এবারে এই 14টি সিনের মধ্যে আমরা দেখব গ্যালিলিওর জীবনের শেষ অর্ধের প্রায় 30 বছরের কার্যকলাপ। তার মধ্যে রয়েছে তার মহান মহান আবিষ্কার, ক্যাথলিক চার্চের সাথে তার মতবিরোধ,
লেখার জগৎ থেকে কিভাবে নিজেকে প্রত্যাহার করে নেওয়া এবং তার সাথে আবার পুনরায় গোপনে গবেষণা চালিয়ে যাওয়া এবং তার লেখা লিখে যাওয়া। তবুও ব্রেক্ট এই ঐতিহাসিক ঘটনাসমূহকে তার অডিয়েন্সদের সামনে এত সুন্দরভাবে উপস্থাপিত করেছে, যা সময়ের মতো এই বর্তমান সময় কিন্তু মানুষের কাছে যুগোপযোগী হিসেবে গৃহীত হয়েছে। এবারে চলুন সেন নাম্বার 1। সাল 1609 সাল। ঘটনাটি ঘটছে ইতালির পাডুয়ায়, গ্যালিলিও বাড়িতে। গ্যালিলিও তার অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড্রিয়া সার্টির সাথে একটু স্টাডি করছে। মিসেস সার্টি, অ্যান্ড্রিয়ার মা, গ্যালিলিওর পরিবারের যিনি গৃহকর্ত্রী, রুমে প্রবেশ করে একটা পুটলি নিয়ে, যা নাকি ন্যাপলসের কোর্ট থেকে এসেছে। পুটলিতে রয়েছে জ্যোতির্বিদ্যা সম্বন্ধীয় যন্ত্রপাতি। অ্যান্ড্রিয়া তার মেন্টর অর্থাৎ গ্যালিলিওকে যন্ত্রটি সম্পর্কে জানতে চায়। গ্যালিলিও তাকে বোঝায় যন্ত্রটি গোটা মহাজগৎকে সূচিত করছে, যেখানে রয়েছে 8টি লোহার তৈরি বেড়ি, যা সূচিত করছে 8টি স্বচ্ছ অক্ষগোলককে, ওকে, যা পৃথিবীকে চারদিকে ঘিরে রয়েছে, যেখানে রয়েছে অসংখ্য নক্ষত্র এবং যা নিশ্চলমান পৃথিবীর চারপাশে ঘুরছে। এই পৃথিবীটা যন্ত্রটির কেন্দ্রে থাকা একটি বিশাল আকৃতি স্থির অবস্থায় থাকা বলকে সূচিত করছে। মিসেস সার্টি পুনরায় ঘরের ভেতর আসে এক যুবক ভদ্রলোক নাম লুডোভিকো মার্সেলিকে নিয়ে, যিনি গ্যালিলিওর কাছে শিক্ষা নেওয়ার জন্য এসেছে। লুডোভিকো কিছুদিন হলো নেদারল্যান্ড থেকে তার পড়াশোনা শেষ করে এসেছে এবং শুধু তাই নয়, সে গবেষণা নিয়ে বা যে গবেষণায় গ্যালিলিও রত তার সম্পর্কেও তার নাকি সামান্য ধারণাও রয়েছে। সে বলে লুডোভিকো গ্যালিলিওকে নেদারল্যান্ডে থাকাকালীন এক বিশেষ যন্ত্রের আবিষ্কারের কথা তাকে জানায়, যে যন্ত্রের মধ্যে রয়েছে একটি দীর্ঘ নল এবং 2টি বিশেষ জাতীয় লেন্স, যার সাহায্যে অদূর দূরের থাকার জিনিসকে অতি সহজে নাকি দেখা যায়। তার পর মুহূর্তে আমরা দেখি গ্যালিলিওর বাড়িতে বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষকে ঢুকতে। তার ঢোকা মাত্রই গ্যালিলিও তার কাছ থেকে এক স্কুডো, এই স্কুডো হচ্ছে এক প্রকার রূপার মুদ্র, ধার নেয় এবং অ্যান্ড্রিয়াকে পাঠিয়ে দেয় ঝটপট একজোড়া লেন্স কিনে আনতে। অ্যান্ড্রিয়া বেরিয়ে যায়, আর কিউরেটর অব দ্য ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ গ্যালিলিওকে জানায় বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে বিজ্ঞানীদের আর বেতন দেওয়া হবে না। তার উত্তরে গ্যালিলিও জানায় সে এমন কিছু আবিষ্কার করতে চলেছে যাতে সমগ্র শহরের শ্রীবৃদ্ধি করতে পারে। কিউরেটর গ্যালিলিওকে বলে এটি যদি হয়ে থাকে তাহলে গ্যালিলিওর কাছে খুবই ভালো, কারণ এর থেকে কিছু সে মুনাফা নিতে পারবে। তারপর যখন কিউরেটর চলে যায়, অ্যান্ড্রিয়া ফিরে আসে এবং গ্যালিলিও টেলিস্কোপ বানানোর কাজে নিযুক্ত হয়ে পড়ে। আর অ্যান্ড্রিয়া গভীরভাবে আগ্রহের সাথে দেখতে থাকে তার মাস্টার অর্থাৎ তার মেন্টর কি বানাচ্ছে। এইভাবে সিন নাম্বার 1 কমপ্লিট হয়। সিন 2, দ্বিতীয় দৃশ্যে আমরা গ্যালিলিওকে তার কন্যা ভার্জিনিয়া গ্যালিলিও ও তার বন্ধু সহকর্মী সাগ্রেডোকে দেখতে পাই ইতালির ভ্যানিসে এবং সেখানে গ্রেট আর্সেনালে। তারা সবাই এখানে এসেছে গ্যালিলিওর নতুন আবিষ্কারের প্রদর্শনীতে। দ্য কিউরেটর সমস্ত উপস্থিত সিনেট দলকে যন্ত্রটির বিশেষ ক্ষমতা নিয়ে জানায় এবং গ্যালিলিওর কন্যা ভার্জিনিয়া যন্ত্রটি তাদের সামনে তুলে ধরে। কিউরেটর যখন টেলিস্কোপটির ব্যাপারে বলতে ব্যস্ত, তখন গ্যালিলিও এবং সাগ্রেডো তাকে দেখা যায় কথোপকথন করতে একে অপরের সাথে। তারা গ্যালিলিওর আগে আবিষ্কৃত যন্ত্রপাতির কথা আলোচনা করছে। গ্যালিলিও তাকে জানায় তিনি ইতিমধ্যে আবিষ্কার করে ফেলেছে চাঁদের নিজস্ব কোনো আলো নেই এবং তিনি সবেমাত্র আরও জানতে পেরেছেন কিভাবে ছায়াপথ বা মিল্কি ওয়ে তৈরি হয়। তার আবিষ্কারের প্রদর্শনীর পর কিউরেটর গ্যালিলিওকে জানায় বিশ্ববিদ্যালয় তার জন্য যথেষ্ট ভালো বেতন স্থির করেছে তার এই আবিষ্কারের জন্য। এরপর আমরা দেখি একজন ফ্লোরেন্সীয় ব্যক্তি যার নাম মেট্টি, যিনি এক ঢালাই কারখানার মালিক, গ্যালিলিওর কাছে আসে এবং তার কারখানায় তাকে কর্মচারী হিসাবে নিযুক্ত করার প্রস্তাব দেয়, কিন্তু গ্যালিলিও সেই প্রস্তাবে রাজি হয় না। গ্যালিলিও খুব খুশি
সিনেটররা তার আবিষ্কারে যথেষ্ট উচ্ছ্বসিত হয়েছে এই খবর পেয়ে। তারপর ভার্জিনিয়াকে দেখা যায় লুডোভিকোর সাথে কথা বলতে। সে তাকে তার বাবার কাছে নিয়ে এসছে। তারা গ্যালিলিওর প্রদর্শনীর কথা নিয়ে আলোচনা যখন করতে থাকে, তখন লুডোভিকো জানায় গ্যালিলিওর টেলিস্কোপটি তার অর্থাৎ লুডোভিকোর আগে নির্দেশিত পথ অনুসারে গ্যালিলিও বানিয়েছে। কিন্তু ভার্জিনিয়া এই ব্যাপারে কিছু জানতো না। বিশেষ করে এই যে ইন্টালেকচুয়াল থেফট বা এই বুদ্ধির চোরে, এই ব্যাপারটা তার কাছে অজানা ছিল, তাই সে কিছু বুঝতে পারে না। এইভাবে সিন 2 এর পরিসমাপ্তি ঘটে। সিন 3, সাল 1610। আমরা গ্যালিলিও ও সাগ্রেডোকে দেখতে পাই টেলিস্কোপ নিয়ে চাঁদ নিয়ে গবেষণায় ব্যস্ত থাকতে। গ্যালিলিও সাগ্রেডোকে দেখায় কিভাবে চাঁদের উপরিভাগে অবস্থিত রয়েছে পাহাড়, পর্বত, উপত্যকা, যা সূর্যের আলোকে ধরে নিচ্ছে তার প্রদক্ষিণ করার সময়। এইভাবে গ্যালিলিও তাকে প্রমাণ করিয়ে দেয় চাঁদের নিজস্ব কোনো আলো নেই। আর তার এই প্রমাণটি যখন গ্যালিলিও যখন আরও কিছু আবিষ্কার নিয়ে বলতে থাকে, ঠিক তক্ষুনি বিশ্ববিদ্যালয়ের ওই কিউরেটর হঠাৎ ক্রুদ্ধভাবে এসে পৌঁছায়। কিউরেটর গ্যালিলিওকে প্রতারক বলে ও তার কটুবাক্যের বর্ষণ করতে থাকে তার উপর। কারণ গ্যালিলিও ভ্যানিসের সেনেটদের যে টেলিস্কোপটি নিজের আবিষ্কার বলে বিক্রি করেছিল, ওটি আদৌ তার নিজ আবিষ্কার ছিল না, যা অলরেডি ডাচরা বা হোল্যান্ডবাসীরা আগে থেকেই আবিষ্কার করে ফেলেছে। কিউরেটর চলে যাওয়ার পর সাগ্রেডো ব্যাপারটার সত্যতা চাইলে গ্যালিলিও স্বীকার করে। সে জানতো ডাচরা এটিকে আবিষ্কার করে ফেলেছিল, তবে সে জানায় ডাচদের থেকে তার আবিষ্কৃত টেলিস্কোপটি অধিক ক্ষমতা সম্পন্ন এবং তার এমন করা ছাড়া উপায় ছিল না, কারণ তার তখন খুব অর্থের প্রয়োজন ছিল। তারপর তারা পুনরায় গবেষণার কাজে নিযুক্ত হয়ে পড়ে। কিভাবে ছায়াপথ হয়েছে এবং সেখানে নক্ষত্র অসংখ্য, এছাড়া কিভাবে বৃহস্পতি গ্রহের চারপাশে চাঁদের মতো কিছুকে প্রদক্ষিণ করতে। তবে তাদের শেষ পর্যবেক্ষণটি বিস্ময়কর ছিল, যা মহাবিশ্বের প্রাচীন এস্টাবলিশড ধারণাকে বিচ্ছিন্ন করে দিয়েছে। গ্যালিলিও সাগ্রেডোকে মহাবিশ্বের প্রাচীন ধারণা সম্পর্কে জানায়, কিভাবে মানুষেরা প্রাচীন ধারায় বিশ্বাসী, অর্থাৎ পৃথিবী স্থির, যার চারপাশে স্বচ্ছ অক্ষিগোলক রয়েছে, যাতে অসংখ্য তারার অবস্থান জানায়। সাগ্রেডো টেলিস্কোপে মহাবিশ্বকে দেখতে দেখতে গ্যালিলিওকে জিজ্ঞাসা করে, ভগবান কোথায় এই মহাবিশ্বে? গ্যালিলিও তাকে জানায় সে গণিতে বিশ্বাস করে, ধর্মতত্ত্বে নয়। আর এই টেলিস্কোপের মাধ্যমে পর্যবেক্ষণই পারবে সমস্ত প্রাচীন ধারণাকে তুড়ি মেরে উড়িয়ে দিতে। ঠিক তার পরের দিন ভার্জিনিয়া খুব ভোরে উঠে পড়ে। বাবাকে তখনও কাজ করতে অবস্থায় দেখে বকাবকি করে সারা রাত্রিব্যাপী না ঘুমিয়ে কাজ করার জন্য। গ্যালিলিও মেয়েকে জানায় সে একটি অসাধারণ কিছুর আবিষ্কার করেছে। গ্যালিলিও বৃহস্পতি গ্রহ বা জুপিটারের চারপাশে প্রদক্ষিণরত চাঁদের নাম পরিকল্পনা করেছে মেডিসিয়ান প্ল্যানেট, যা ফ্লোরেন্সের রাজপুত্র মেডিসি পরিবারের কসমিকো সেকেন্ডের নামানুসার। আর এইভাবে গ্যালিলিও স্থির করেছে সে পারবে তার আর্থিক সহায়তা পেতে মেডিসি রাজসভা থেকে। তাই গ্যালিলিও তার নতুন আবিষ্কার নিয়ে চিঠি লিখলেন মেডিসিয়ার রাজপুত্রের কাছে। সাগ্রেডো গ্যালিলিওকে সতর্কিত করে এই ব্যাপারে, কারণ গ্যালিলিওর নতুন আবিষ্কার অস্তিত্বকে অমান্য করছে। আর মেডিসি রাজপরিবার ক্যাথলিক ধর্মে বিশ্বাসী, অর্থাৎ পোপের ক্ষমতায় আসীন, যা গ্যালিলিওকে অর্থের বদলে বিরাট বড় ঝামেলায় ফেলতে পারে। এইভাবে চ্যাপ্টার বলছি সিন 3 এর সমাপ্তি। সিন 4, এরপর গ্যালিলিওর চিঠি পাঠানোর কিছুদিন পরের ঘটনা। ফ্লোরেন্সের রাজসভায় গ্যালিলিওকে স্থান দেওয়া হয়েছে, এমনকি তার থাকার জন্য এক সুবিন্যস্ত কক্ষও দেওয়া হয়েছে। গ্যালিলিও রাজসভায়
রাজপুত্র কসমিকো টু এবং রাজসভার কিছু অধ্যাপক ও কিছু দার্শনিকদের সাথে সাক্ষাৎকার করছে। গ্যালিলিও এবং তার সহকর্মীরা, বিশেষ করে অ্যান্টিয়াস সর্টি এবং ফেডরজনি, উপস্থিত সদস্যদের উৎসাহিত করতে থাকে টেলিস্কোপের মধ্য দিয়ে নিজেদের চোখে সত্যতা উপলব্ধি করার জন্য। অধ্যাপকরা গ্যালিলিওর আবিষ্কারের বিরোধিতা করে, এই বলে যে যা চোখে দেখা যায় তা সত্যি সবসময় হয় না। গ্যালিলিওর মতবাদ অ্যারিস্টটলের মতবাদকে মিথ্যা প্রমাণ করতে চাইছে, তাই তারা গ্যালিলিওকে সতর্কিত করে এর পরিণতি কি চরম হতে পারে এই জানিয়ে। গ্যালিলিও তথাপি তাদের অনুরোধ করতে থাকে টেলিস্কোপের মধ্য দিয়ে আসল সত্যটা দেখার জন্য। তারপর সাক্ষাৎকারের পর্যায়টি রাজপুত্রের লর্ড চেম্বারলেনের নির্দেশে সমাপ্ত হয় গ্যালিলিওকে এক বার্তার মাধ্যমে। রাজপুত্র রোমের পেপাল কলেজের প্রধান জ্যোতির্বিদ ক্রিস্টোফার ক্যালভিয়াসের সাথে এই ব্যাপার নিয়ে কথা বলবে এটা জানিয়ে। এইভাবে সিন নাম্বার 4 এর সমাপ্তি। সিন 5 এরপর 1611 সাল গ্যালিলিওকে দেখা যায় রোমের একটি রোমান ক্যাথলিক ইউনিভার্সিটি কলিকিয়াম রোমান নামে, যেখানে তাকে সম্মুখীন হতে হয় বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের যারা গ্যালিলিওর আবিষ্কৃত তত্ত্বের বিরোধী। গ্যালিলিও উক্ত সভায় একেবারে কোণে বসে রয়েছে যখন মঙ্ক কার্ডিনালরা একের পর এক বাইবেল থেকে উদ্ধৃতি তুলে ব্যাখ্যারত, যা গ্যালিলিওর আবিষ্কারকে অসঙ্গত প্রমাণ করছে। অবশেষে পেপাল কলেজের প্রধান জ্যোতির্বিদ ক্রিস্টোফার ক্লাভিয়াস তার পরিষদ জ্যোতির্বিদদের মঞ্চে ওঠেন এবং জানান গ্যালিলিও সঠিক কথা বলছে। সরকারি কর্মচারীরা তারপর গ্যালিলিওর গবেষণাকে সমর্থন করতে বাধ্য হয়। সিন 6 রোমে থাকাকালীন গ্যালিলিও কার্ডিনাল বেলারমিন এর বাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে চায়, তার মেয়ে ভার্জিনিয়া ও তার শিষ্য লুডোভিকোকে নিয়ে। গ্যালিলিও এবং ভার্জিনিয়া তাদের উচ্ছ্বাস প্রকাশ করে গ্যালিলিওর নতুন আবিষ্কার ক্রিস্টোফার ক্লাভিয়াসের সম্মতির কথা উল্লেখ করে, যদিও লুডোভিকোর মনে গ্যালিলিওর আবিষ্কারের প্রতি সন্দেহ তখনও রয়ে গেছে। তারপর কার্ডিনাল বেলারমিন এবং কার্ডিনাল বেলারমিনি প্রবেশ করে। কার্ডিনাল বেলারিনি গ্যালিলিওর সাথে তার আবিষ্কার নিয়ে আলোচনা করতে থাকে। কার্ডিনাল বেলারমিন তখন সবাইকে ব্যাপারটা বৈজ্ঞানিকমূলক তর্ক ভাবতে বলে, তাই এই ব্যাপারে কিছু লিখিত বয়ানের দরকার নেই জানা। তারপর যখন কার্ডিনাল বেলারমিন নিজে গ্যালিলিওর আবিষ্কার নিয়ে খুবই তীব্র মতামত করতে থাকে, তার সেক্রেটারিদের সমস্ত ঘটনা তুলে রাখতে নির্দেশ দেয়, যা পরে একটি অফিসিয়াল ডিসকাশন হিসাবে হোলি অফিসের কাছে তুলে ধরা হবে। বেলারমিন এর সেক্রেটারি বলে কোপারনিকাসের থিওরির উপর যা ডিক্রি করা হয়েছে তা গ্যালিলিওকে শোনাতে। কোপারনিকাস বলেছে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, যে ধারণাটি তাদের কাছে অর্থাৎ ক্যাথলিক চার্চের বিশ্বাসীদের কাছে নির্বোধের মতো অ্যাবসার্ড এবং যা একটা চার্চের ধর্মের বিরুদ্ধে অন্যায়, আর তার জন্যই কোপারনিকাসের উপর ডিক্রি করা হয়েছিল। গ্যালিলিওকে পুনরায় কার্ডিনাল সতর্কিত করে। তারা বলেই তার আবিষ্কার কোপারনিকাসের ধারণাকে বাস্তবায়নের চেষ্টা করছে। কার্ডিনালরা বিজ্ঞানসম্মত আবিষ্কারে সেন্সারিং কাজ করে, অর্থাৎ কোনটা ন্যায়সঙ্গত বা কোনটা নয় তা বিচার করে কোনো কাজে সম্মতি দেওয়া বা সম্মতি না দেওয়া তাদের কাজ। গ্যালিলিও তাদের সমালোচনায় খুবই স্তম্ভিত হয় তখনই যখন বেলারমিন বলে বিজ্ঞানের উচিত প্রতিটা ক্ষেত্রে চার্চকে অনুসরণ করা। কার্ডিনাল বেলারমিনের সেক্রেটারি তাদের লিখিত বয়ান তুলে ধরে প্যাপাল ইনকিউজিটরের কাছে। গ্যালিলিও যে গবেষণা করছে তা প্রচলিত ধর্মের বিরুদ্ধে। ইনকিউজিটর ভার্জিনিয়াকে থামায়, কারণ বাবার বিরুদ্ধে এই রকম অভিযোগ শুনে নিজেকে নিয়ন্ত্রণ না রাখতে পেরে সে চলে যাওয়ার উপক্রম করছিল। তিনি ভার্জিনিয়াকে স্বাগত জানায় ও লুডোভিকোর সাথে তার এনগেজমেন্ট কথা জানার পর ইনকিউজিটর গ্যালিলিওকে জানায়
যাতে সে তার অসম্মতি প্রকাশ না করে এই ব্যাপারে। ইনকিউজিটর যখন ভার্জিনিয়া সম্পর্কে আরও জানতে পারে যে সে একজন প্রকৃত নিষ্ঠাবান একজন খ্রিস্টান, ইনকিউজিটর তাকে জানায় ভবিষ্যতের অসহায় দিনগুলিতে ভার্জিনিয়াকে তার বাবার খুব একদিন প্রয়োজন হবে। এইভাবে সিন নাম্বার 6-এর পরিসমাপ্তি। সিন 7, রোমে থাকাকালীন গ্যালিলিওর সাথে সাক্ষাৎ হয় তার প্রিয় বন্ধু ও সহকারী কর্মচারী লিটল মঙ্কের সাথে। দুই বন্ধুর মধ্যে তর্ক শুরু হয়ে যায় তাদের আবিষ্কার নিয়ে আলোচনায়। আর তখনই গ্যালিলিও তার নতুন আবিষ্কারের ম্যানুস্ক্রিপ্টটি মাটিতে রেখে ছুঁড়ে দেয়। লিটল মঙ্ক ম্যানুস্ক্রিপ্টটি পড়ার চেষ্টা করে, কিন্তু কিছু বুঝে উঠতে পারে না। লিটল মঙ্ক তার গাম্ভীর্যতার অপমান বোধ করে এবং বিজ্ঞান নিয়ে নিজের জ্ঞান অর্জনের সন্ধানে পুনরায় ব্রতী হয়ে ওঠে। সিন 8, 1423 সাল। আমরা দেখি ভার্জিনিয়া এবং হাউসকিপার মিসেস সার্টিকে ভার্জিনিয়ার বাগদত্তা লুডোভিকোর হরস্কোপ নিয়ে বসতে এবং তাদের বিবাহের সম্পর্কে, অর্থাৎ ভবিষ্যতের যে বিবাহ হতে চলেছে তার সম্পর্কে আলোচনা করতে। গ্যালিলিও এখন গবেষণায় ব্যস্ত। সে এখন ভাসমান শরীর নিয়ে গবেষণা করছে, কিন্তু তার মনে ওই মহাকাশীয় সম্পর্কিত গবেষণা ঘটছে যার বিরুদ্ধে ডিক্রি ঘোষিত হয়েছিল। তার সহকারী যখন সূর্যের অবস্থান ও উৎস নিয়ে আলোচনা করে, গ্যালিলিও আরও চিন্তিত হয়ে পড়ে, তবে নিজেকে সামলে নেয়। তারপর সেখানে এসে পৌঁছায় লুডোভিকো। গ্যালিলিও জানতে পারে কার্ডিনাল বারবেরিনি নতুন পোপের পদে আসীন হয়েছে। গ্যালিলিও খবরটা শুনে খুবই উচ্ছ্বাসিত হয়ে যায়, কারণ বারবেরিনি একজন গণিতবিদ যিনি গ্যালিলিওর মতাদর্শকে একসময় প্রাধান্য দিয়েছিলেন, যা পুনরায় গ্যালিলিওর পূর্বের আবিষ্কারের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনে এবং ভাবতে থাকে বারবেরিনি হয়তো তার উপর আনা ডিক্রি ফিরিয়ে নেবে। গ্যালিলিও যখন লিটল মঙ্কের সূর্য নিয়ে গবেষণায় তার মতামত প্রেরণ করার চেষ্টা করে, লুডোভিকো গ্যালিলিওকে ভয় দেখায়। সে যদি পুনরায় সূর্যকে নিয়ে গবেষণা করার কথা ভাবে, তাহলে সে ভার্জিনিয়ার সাথে এনগেজমেন্ট ভেঙে দেবে। এরপর আমরা দেখি লুডোভিকোকে তার এনগেজমেন্ট ভেঙে চলে যেতে, আর তার রাগ এতটা ছিল যে ভার্জিনিয়ার দিকে সে একবারও তাকায় না যাওয়ার পথে। এবারে সিন নাম্বার সাল 1632। গ্যালিলিওর তত্ত্ব চারদিকে ছড়িয়ে গেছে, এমনকি সাধারণ মানুষের মুখে মুখে তার আবিষ্কৃত তত্ত্ব নিয়ে আলোচনা হচ্ছে। একজন ব্যালাড গায়ককে আমরা তার স্ত্রীর সাথে গ্যালিলিওর তত্ত্বকে গানের আকারে সাধারণ মানুষের মাঝে গাইতেও দেখি। এরপর সিন নাম্বার 10, আমরা এই দৃশ্যে দেখি বিশ্ববিদ্যালয়ের রেক্টরকে গ্যালিলিও তার মেয়ের পাশ দিয়ে চলে যেতে। তাদের কোনো প্রকার সম্ভাষণ বা গুড উইশে জানায় না। এমনকি আমরা দেখি গ্যালিলিওর প্যাট্রন প্রিন্স কসমিকো II তার লর্ড চেম্বারলেনের মাধ্যমে অস্বীকার করতে গ্যালিলিওর লেখা বই গ্রহণ না করতে। তারা আরও জানায় গ্যালিলিওকে তারা কোনো অডিয়েন্স দেবে না তার বই প্রচার করতে। তারা সবাই গ্যালিলিওর বিরুদ্ধে, যদিও ব্রেক্ট আমাদের জানায় এটা তাদের ব্যক্তিগত মনোভাব নয়, তাদেরকে তাদের অধিষ্ঠিত পদের জন্য এইরকম আচরণ করতে হয়েছিল। সিন নাম্বার 11, আমরা এই পর্যায়ে দেখতে পাই কার্ডিনাল বারবেরিনিকে, যিনি এখন পোপ আরবান VIII। তিনি প্যাপাল ইনকিউজিটরের সাথে আলোচনায় ব্যস্ত। প্রথমত তিনি গ্যালিলিওর পক্ষে হওয়ায় গ্যালিলিওকে ডিফেন্ড করার চেষ্টা করে। অবশেষে ক্যাথলিক চার্চের অস্তিত্ব বিপন্ন দেখে তাকে প্যাপাল ইনকিউজিটরের কথা মানতে বাধ্য হন। বারবেরিনি গ্যালিলিওকে এই ব্যাপারে জেরা করার অধিকার দেয়, তবে গ্যালিলিওকে যেন কোনো প্রকার অত্যাচার না করা হয় তা মাথায় রাখতে নির্দেশ দেয়। এরপর সিন 1633 সাল 22 জুন। গ্যালিলিওর সহকর্মচারীরা, বিশেষ করে লিটল মঙ্ক, ফেডারজনি
এবং অ্যান্ড্রিয়া সর্টিকে গ্যালিলিওর খবরের অপেক্ষায় রোমে ফ্লোরেন্টাইন অ্যাম্বাসেডরের বাগানে দেখতে। গ্যালিলিওর কন্যা ভার্জিনিয়া বাবার জন্য গভীর প্রার্থনায় রত। গ্যালিলিওকে ইনকিউজিটর নিয়ে গেছে তার গবেষণা ও আবিষ্কার ক্যাথলিক চার্চের বিরোধী মতামত পোষণ করছে কিনা দেখার জন্য। সবার মধ্যে হুজুগ পড়ে গেছে, হয়তো গ্যালিলিওকে তার আবিষ্কার ও গবেষণাকে প্রত্যাহার করতে হবে। এক বার্তাবাহক আসে এবং সবাইকে জানায় বিকাল 5টায় গ্যালিলিওর প্রত্যাহারপত্র সবাইকে শোনানো হবে। 5টা অতিক্রান্ত হয়ে যায়, তবুও গ্যালিলিওর প্রত্যাহারপত্র শোনা যায় না। সবাই আশায় বুক বাঁধে, হয়তো গ্যালিলিওকে এটা প্রত্যাহার করতে হবে না। কিন্তু তার পর মুহূর্তেই সবার কর্ণকুহুরে প্রবেশ করে সেই অপ্রত্যাশিত খবরটি এবং গ্যালিলিওকে দেখা যায় বিষণ্ণ ভরা মুখে বেরিয়ে আসতে। এরপর সিন 13। এরপর 1633 থেকে 1622 সাল অবধি গ্যালিলিও ও তার কন্যা ভার্জিনিয়াকে ফ্লোরেন্সের এক গ্রামীণ এলাকায় ছোট ঘরের মধ্যে গৃহবন্দী অবস্থায় থাকতে হয়। তবুও গ্যালিলিও তার গবেষণা চালিয়ে যায় মেয়ের অজান্তে। তবে তার অবস্থা এখন সঙ্গীন, তার দৃষ্টিশক্তি প্রায় নিশ্চল। গ্যালিলিও অনুতাপ করে তার 1933 সালের ওই প্রত্যাহারের জন্য। তিনি খুবই লজ্জিত তার সহকারী কর্মচারীর জন্য, যারা তার জন্য তার প্রতি বিশ্বাস হারিয়ে। অ্যান্ড্রিয়া সর্টি কিছু বছর পর যখন গুরুর কাছে আসে এবং তাকে অভিযোগ করতে থাকে তার ওই দিনের প্রত্যাহার নিয়ে, গ্যালিলিও জানায় তার কিছু করার ছিল না, কারণ সেদিন যদি প্রত্যাহার সে না করত আজ হয়তো তিনি জীবিত থাকতে পারতেন না এবং তার বিজ্ঞান মনস্কতার আর কোনোদিন ব্রতী হওয়াও যেত না। গ্যালিলিও ভার্জিনিয়াকে ঘরের বাইরে যেতে বলে এবং অ্যান্ড্রিয়াকে তার গৃহবন্দির মধ্যে রচিত একটি ট্রেটাইস প্রদান করে গ্যালিলিওকে। গ্যালিলিও অ্যান্ড্রিয়াকে দেয়। ট্রেটিসটিকে ইতালির বাইরে প্রকাশ করতে বলে গ্যালিলিও, যাতে তার উপর কোনো অভিযোগ না আসে। এই ট্রেটিসটি অর্থাৎ যেই ট্রেটিসটির কথা বলছে অর্থাৎ গ্যালিলিও, ট্রেটিসটি নাম ডিসকোর্সি, যেটি আমরা জানব পরে 1638 সাল নাগাদ প্রকাশিত হয়েছিল ইতালিতে, যা ইংরেজিতে ডায়লগ কনসার্নিং টু নিউ সায়েন্সেস নামে পরিচিত। এবারে এইভাবে চ্যাপ্টার 13-এর সমাপ্তি ঘটে, অর্থাৎ সিন 13-এর। এবারে সিন নাম্বার 4। আমরা এই অংশে ব্রেক্টকে নাটকটির পরিসমাপ্তি ঘটাতে দেখি অ্যান্ড্রিয়ার এক প্রচেষ্টার মাধ্যমে। সে গ্যালিলিওর বইটি অর্থাৎ ওই ডিসকোর্সি পাচার করার সময় ইতালির সীমা বরাবর এক কাস্টম অফিসারের হাতে ধরা পড়েছে। যখন কাস্টম অফিসার তার সঙ্গে থাকা নথিপত্র পর্যবেক্ষণ করতে থাকে, অ্যান্ড্রিয়া একটি বাচ্চার সম্মুখীন হয়। বাচ্চাটি একটা বৃদ্ধা মহিলাকে আক্রমণ করার উপক্রম করে চলেছে, তাকে ডাইনি ভেবে। যখন বৃদ্ধাটির সে ছায়া দেখে, বৃদ্ধটি ডাইনির মতো তার জাদু তরল বানাচ্ছে, এই ধারণা সে মনে পোষণ করেছে। অ্যান্ড্রিয়া জিজ্ঞাসা করে থাকে তার কাছে কি কোনো যুক্তি আছে যে বৃদ্ধটি আদৌ ডাইনি কিনা। বাচ্চাটি তার নিজ যুক্তি তর্ক দিয়ে অ্যান্ড্রিয়ার সাথে বচসা করতে থাকে। যখন অ্যান্ড্রিয়া বাচ্চাটিকে জানালার মধ্য দিয়ে বৃদ্ধার কার্যকলাপ দেখায়, বাচ্চাটি দেখতে পায় বৃদ্ধা মহিলাটি একটি কাঠের সাহায্যে একটি বড় পাত্রের মধ্যে কিছু রান্না করছে। তবুও ছেলেটির এখনো ডাইনির কনসেপ্ট যায়নি, কারণ জানলা দিয়ে দেখার সময় সে সেই আগের মতো বৃদ্ধার রান্নার খুন্তিকে ডাইনির ছড়ি ভাবে, কারণ বৃদ্ধা মহিলার লাঠি যে খুন্তি তার কাছে এই ধারণা নেই। কাস্টম অফিসার যখন তার অ্যান্ড্রিয়ার নথিপত্র পর্যবেক্ষণ করা শেষ করে, অ্যান্ড্রিয়াকে ফেরত দিয়ে দেয়। অ্যান্ড্রিয়া তারপর দেখে বাচ্চাটি তখনও বৃদ্ধাকে মারার পরিকল্পনা করছে এবং বাচ্চাটি নিজে নিজে বলতে থাকছে সি ইজ এ উইচ, অর্থাৎ
সে একটি ডাইনি। আমরা এই শেষ পর্যায়ে একটা অসাধারণ একটা মুরাল পেলাম বা নীতিকথা। এখানে কাস্টম অফিসারের সাথে ব্রেক তুলনা করেছে ওই বাচ্চাটিকে। শুধু বাচ্চাটিকে কাস্টম অফিসার বললে ভুল হবে, সমগ্র ইতালিবাসীকে, সমগ্র ইংল্যান্ডের ক্যাথলিক ধর্মবিশ্বাসীদের, যারা সেই বাচ্চাটির মতো অন্ধবিশ্বাসী, অর্থাৎ যারা বিজ্ঞানের আসল অর্থ বুঝতে পারেনি। আমরা ব্রেক্টকে এখানে দেখি প্লেটোর তৈরি এক বিশ্ববিখ্যাত বই যার নাম দ্য রিপাবলিক, তার মধ্যে থাকা দ্য অ্যালিগরি অফ কেভ থিওরির উপস্থাপনা করতে, যেখানে সবাই শ্যাডোতে বিশ্বাসী, অর্থাৎ রিয়েল ওয়ার্ল্ডে কেউ বিশ্বাসী নয়। এইভাবে নাটকটির সমাপ্তি ঘটে। নাটকটির কিছু বিশেষ বিশেষ থিম এবং কিছু সিম্বল রয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবে। আশা করি নাটকটি বুঝতে সুবিধা হয়েছে। ভিডিওটি অনেক লেন্দি হয়ে গেছে, তাই আজকে আমি আর বেশি আলোচনায় যাব না। যদি তোমাদের বিশেষ কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তা নিয়ে তোমাদের এই ডাউটগুলোকে আমি দূর করার চেষ্টা করব। ধন্যবাদ। পুনরায় তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ শুধু তাই নয়, এই ভিডিওগুলি সারাক্ষণ আমি পোস্ট করতে থাকবো, যাতে তোমাদের খুব উপকৃত করতে পারি বা তোমাদের কিছু উপকার করে আমারও খুব ভালো লাগবে। ধন্যবাদ, ভালো থাকবেন। অ্যান্ড ওয়ান্স এগেন, লিটারেচার স্টাডি অ্যাট হোম।